ইসলামী জোট বনাম বিএনপির জোট। ইসলামপন্থীরা কি হতে যাচ্ছে আগামীতে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী? সম্প্রতি গতকালকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকা যে মহাসমাবেশটি ছিল, সেই মহাসমাবেশে সমগ্র দেশবাসী অত্যন্ত আশ্চর্যের সাথে লক্ষ্য করেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মঞ্চে জামায়াতে ইসলামী সহ অন্য অন্য যত ইসলামী দল রয়েছে সকল ইসলামী দলগুলোর প্রতিনিধিরা সেখানে ছিলেন। ইসলামী আন্দোলনের ডাকা একটা ব্যানারে সকলে একত্রিত হয়ে এক মঞ্চে উঠে একটা বার্তা দিয়েছেন দেশবাসীর প্রতি। সেই বার্তাটি হচ্ছে যে আগামীতে বাংলাদেশের সব ইসলামপন্থীরা একটা বাক্স হবে ভোটের। ইসলামপন্থীরা সবাই মিলে ভোটের একটা বাক্স দিলে সারা বাংলাদেশের মানুষ ওই বাক্সে ভোট দিবেন বলেই ইসলামপন্থীরা আশা করছেন। চরমনের পীর সাহেব সহ তার যে ছোট ভাই নায়েব আমির সাহেব, ওনারা বারবার বলছেন যে দেশবাসীর এখন আকাঙ্ক্ষা অর্থাৎ জন আকাঙ্ক্ষা হয়েছে ইসলামপন্থীদের একত্রিত হওয়া। দেশবাসী চাইছে ইসলামপন্থীরা যেন একত্রিত হয়। আমি পূর্বে আমার একটা ভিডিওতে বলেছিলাম যে ইসলামপন্থীদের বর্তমান বাংলাদেশের এই পরিস্থিতিতে, এই রাজনৈতিক পরিস্থিতিতে একত্রিত হওয়া অত্যাবশ্যক, একেবারে অত্যন্ত জরুরি। দেখেন, ইসলামপন্থীরা যখন একত্রিত হবে বিএনপির বিপরীতে, তখন নিঃসন্দেহে এই ইসলামপন্থীরাই হবে বিএনপির বর্তমান পরিস্থিতিতে, বর্তমান সময়ের একমাত্র প্রতিদ্বন্দ্বী। কারণ কার্যত এখন আওয়ামী লীগ আমাদের বাংলাদেশের রাজনীতির মাঠে নাই। আওয়ামী লীগকে একটা তাদের বিচার কার্য সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। অর্থাৎ যতদিন পর্যন্ত তাদের বিচার না হবে তাদের কোনো রকম রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে তারা বাংলাদেশে চালাতে পারবেন না। অর্থাৎ বলা চলে যে এক প্রকার নিষিদ্ধ বর্তমানে আওয়ামী লীগ। সেক্ষেত্রে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারছে না। এখন যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে, তাহলে বিএনপির প্রতিদ্বন্দ্বিতা কারা হবে? বাংলাদেশে এককভাবে বর্তমান পরিস্থিতিতে বিএনপির সাথে প্রতিযোগিতা করার, বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা কি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের রয়েছে? ইসলামী আন্দোলন বাংলাদেশের রয়েছে, জামায়াতে ইসলামীর রয়েছে, অন্য কোনো ইসলামিক দল কিংবা নন ইসলামিক অন্য কোনো দলের রয়েছে, এনসিপির রয়েছে, গণ অধিকার পরিষদের রয়েছে, কারোই কি রয়েছে? এর উত্তর হচ্ছে না। কারোই বর্তমানে একাকীভাবে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার সেই সক্ষমতাটা এখনো নেই, হয়ে ওঠে নাই। যেমনটা আওয়ামী লীগের ছিল, এককভাবে আওয়ামী লীগ বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতো, বিএনপি এককভাবে আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতো রাজনৈতিকভাবে। কিন্তু আওয়ামী শূন্য এই বাংলাদেশে বিএনপির সাথে কিন্তু ভোটের মাঠে, রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বিতা করার একক শক্তি কিন্তু কোনো রাজনৈতিক দলেরই নাই। সেক্ষেত্রে অনেকেই মনে করছেন যে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একেবারে বিপুল ভোটে প্রত্যেকটা আসনে জয়লাভ করে 270-এর উপরে আসন পেয়ে তারা সংসদে যাবেন। এখন এটা যদি হয়, এখানে এসে আবার তরুণ প্রজন্মর একটা আশঙ্কা লক্ষণীয়। যেমনটা অনেক বিশ্লেষকরাই বলছেন যে তরুণ প্রজন্ম এখানে এসে আশঙ্কা করছেন যে বিএনপি আবারও ফ্যাসিস্ট হয়ে ওঠে কিনা। এটা একটা ধারণা, এটা একটা আশঙ্কা। বিএনপি ফ্যাসিস্ট হবে তারা এটা বলছে না, তারা একটা আশঙ্কা করছে যে তারা কি ফ্যাসিস্ট হয়ে ওঠে কিনা। এখন একটা ফ্যাসিস্টকে বাংলাদেশের মানুষ সকলে মিলে নামাতে যে কত রক্তক্ষরণ হয়েছে, কত প্রাণ গিয়েছে, সেক্ষেত্রে সঙ্গত কারণে স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষ চাইবে না যে আরেকটা ফ্যাসিস্ট তৈরি হোক। এখন এই পরিস্থিতিতে গত 53 বছরে যারা যেভাবে দল চালিয়েছে, দেশ চালিয়েছে, কারোর উপর তো আসলে বাংলাদেশের মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম, ভরসা করতে পারছে না। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যাদের জন্ম, যাদেরকে আমরা এই জেনারেশন জি বলছি, জেন জি বলছি, এরা কিন্তু বিএনপিকে চিনে না। বিএনপির রাজনীতির সম্পর্কে এদের সরাসরি ধারণা নেই। এরা দেখেছে বিএনপি একটা নির্যাতিত দল, অনেকদিন যাবৎ ক্ষমতার বাইরে ছিল, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। বিএনপির একটা সংগ্রামী একটা ইতিহাস এদের সামনে আছে। কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বসে রাষ্ট্র পরিচালক হিসাবে বিএনপি কি ভূমিকা অবতীর্ণ হয় এটা কিন্তু এদের কাছে স্পষ্ট না, এরা কিন্তু দেখে না। আর এই ধরনের ভোটারের সংখ্যা বাংলাদেশে প্রায় অর্ধেক। নতুন অনেক ভোটার হয়েছে, তো সেই হিসাবে এই যে নতুন ভোটারগুলা, এরা কিন্তু বিএনপিকে রাষ্ট্র পরিচালক হিসাবে বিএনপি কেমন, এই হিসাবে বিএনপিকে তারা চিনে না। সেই হিসাবে বিএনপি যদি চলে যায়, আর বর্তমানে যে কার্যকলাপগুলো মাঠে মানুষ দেখছে, এগুলো দেখে এই তরুণ প্রজন্ম সহ বিএনপি বিরোধী রাজনীতির সাথে যারা জড়িত, অর্থাৎ অন্য অন্য দলের সাথে যারা রাজনীতি করছেন, এরা কিন্তু একটা আশঙ্কার মধ্যে আছেন
এদের মধ্যে একটা আশঙ্কা বিরাজমান যে বিএনপি কি আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যদি যায়, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে প্রায় 200, 250, 270 যেমনটা ওনারা মনে করছেন, এরকম আসন নিয়ে যদি বিএনপি ক্ষমতা যায়, তাহলে তারাও আবার ফেসিস্ট হয়ে উঠতে পারেন। এরকম একটা তীব্র এবং একটা চাপা একটা আশঙ্কা বাংলাদেশের মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে কাজ করছে, অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে কাজ করছে। এখানেই এসে প্রয়োজনীয়তা দেখা দিয়েছে কারা হবে বিএনপির বর্তমান সময়ের প্রতিদ্বন্দ্বী। যেহেতু একাকী কেউ বিএনপিকে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা রাখেন না, সেই হিসাবে সঙ্গত কারণেই অত্যন্ত স্বাভাবিকভাবেই একটা জোটের রূপরেখা সামনে চলে আসে আমাদের সকলের সামনে। জোটবদ্ধভাবে বিএনপিকে প্রতিদ্বন্দ্বিতার যে একটা প্রতিছবি, সেটা সামনে চলে আসে সকলেরই। এবং এটা সময়েরও একটা দাবি যে বিরোধী দলকে বা বিএনপিকে প্রতিদ্বন্দ্বিতা করার মতো ন্যূনতম একটা শক্তিশালী একটা মোর্চা যেন গঠন করা হয়, গঠিত হয়। এটা একটা জন আকাঙ্ক্ষা বলা যেতে পারে। এখন যেহেতু জামায়াত ইসলামী বিএনপির পরে 2 নম্বর দল বলা চলে না, অনেক পরেই যদি আমরা নাম্বার হিসাব করি, যেহেতু আওয়ামী লীগ নেই, সেই হিসাবে বর্তমানে বিএনপির পরে জামাতই সবচেয়ে বড় দল। সেই হিসাবে জামাত চাইবে, আর এটা জামাত চাইছেও, এটা স্পষ্ট তাদের বক্তব্যে, যে তাদের সাথে সমমনা যারা রয়েছে, যারা ইসলামপন্থী, এদেরকে নিয়ে একটা মোর্চা গঠন করে বিএনপিকে প্রতিদ্বন্দ্বিতা করা যায় কিনা। আর জামাত এটা নিয়ে চেষ্টা করছে। আর জামাতের মতো না হলেও জামাতের খুব কাছাকাছি, যেটাকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ইসলামী শক্তি যাদেরকে বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারাও কিন্তু জামাতের সাথে এই যে একটা জোটবদ্ধভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যে একটা প্রয়াস, সেই প্রয়াসে খুব ভালোভাবেই সঙ্গ দিচ্ছে। কালকে ইসলামী আন্দোলনের যে মহাসমাবেশটি ছিল, সেখানে ইসলামী আন্দোলন কিন্তু জামাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদেরকে দাওয়াত দিয়েছে এবং তারা সেখানে গিয়েছে এবং ইসলামী আন্দোলনের মঞ্চে তারা কিন্তু জ্বালাময়ী বক্তব্য রেখেছে। এবং আগামীতে তারা যে একত্রিত হয়ে একটা মোর্চা গঠন করে একটা জোটবদ্ধভাবে তারা যে বিএনপির সামনে নির্বাচনের ময়দানে প্রতিদ্বন্দ্বী হিসেবে হাজির হচ্ছে, এরকম একটা বার্তা কিন্তু অত্যন্ত স্পষ্টভাবে কালকের যে মহাসমাবেশটি ছিল সেই সমাবেশ থেকে দেওয়া হয়েছে। এই বিষয়টা একেবারে স্পষ্ট। যদিও আমরা অনেকে মনে করছিলাম হয়তোবা কালকের সেই মহাসমাবেশ থেকে আনুষ্ঠানিকভাবে জোটের রূপরেখার একটা ঘোষণা আসবে, আমরা সকলে জানতে পারবো যে জোটটা হয়ে গিয়েছে বা ঘোষিত হয়ে গিয়েছে, কিন্তু এমনটা হয়নি। বাকি সকল বক্তার বক্তব্যের মধ্যেই এরকম একটা আভাস ছিল, এরকম একটা ইঙ্গিত ছিল যে আগামীতে সকল ইসলামপন্থীরা একত্রিত হয়ে একটা ব্যালট বাক্স দিয়ে বিএনপির বিরুদ্ধে একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতার জায়গা তৈরি করবে। এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের কণ্ঠে এই একই ভাষা উচ্চারিত হয়েছে, জামায়াত ইসলামীর নেতাদের কণ্ঠেও একই ভাষা উচ্চারিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মোর্চাটা, এই মোর্চাটাই কি সব ইসলামিক দল একত্রিত হবে কি, নাকি আরো কিছু বাহিরের কিছু ইসলামিক বা মধ্যমপন্থী দল বলা যেতে পারে, এদেরকে নিয়ে মোর্চাটা গঠন হবে? দেখেন, এই সমাবেশটার মধ্যে কিন্তু এনসিপিও গিয়েছিল, আর গণ অধিকার পরিষদের সভাপতি জনাব বিপি নুরুল হক নূর সাহেবও গিয়েছিল। এখন এরা কি আবার এই জোটের সাথে থাকছেন কিনা, এরকম একটা প্রশ্ন অনেকের সামনে চলে আসছে, অনেকেই এই ধরনের প্রশ্ন করছেন। দেখেন, এখানে এসে অনেকের অনেক রকম মতামত পেশ করছেন। কেউ কেউ বলছেন যে এরা এই ইসলামী জোটের সাথে যাবে না, তাহলে এনসিপি, গণ অধিকার পরিষদ, এরা যদি ইসলামী জোটের সাথে না আসে, বিএনপির সাথেও না যায়, তাহলে এরা কি একাকী ইলেকশন করবে? একাকী ইলেকশন করলে এরা কি খুব ভালো কিছু করতে পারবে? আর এনসিপি বর্তমানে যে পজিশনে এসে রাজনীতিটা করছে বা তাদের যে পলিটিক্যাল যে জার্নি, সেই জার্নিটা তারা স্টার্ট করেছে, এক্ষেত্রে তারা যদি শুরুতেই ভালো কিছু করতে না পারে, তাহলে তাদের যেই রাজনৈতিক অবস্থান সেটি হুমকির সম্মুখীন হবে। তারা নিজেদেরকে আওয়ামী লীগের বিকল্প শক্তি হিসাবে জাতির সামনে পেশ করতে চেয়েছে। সেক্ষেত্রে তাদের নিঃসন্দেহে এখন ভালো কিছু করার একটা সময়, তাদেরকে অবশ্যই ভালো কিছু করতে হবে। সেক্ষেত্রে তারা কি এখন একা ইলেকশন করবে? তাহলে তো তারা ভালো কিছু করতে পারবে না, এটা বলাই যেতে পারে। এখন এখানে এসে অনেকে বলছেন যে এরা যদি ইসলামী দলের সাথে আসে, তাহলে এদের আগামীতে বড় ধরনের একটা ক্ষতি হতে পারে। ক্ষতি হিসাবে সেই ধরনের ওই যারা এই কথাটা বলছেন, তারা বলছেন যে এরা ইসলামী দলের সাথে গেলে পশ্চিমা বিশ্ব বা আমাদের বৈদেশিক যারা মিত্র রয়েছে বা যারা বাংলাদেশকে পর্যবেক্ষণ করে, অবজারভেশন করে, তাদের চোখে এনসিপি একটা ডানপন্থী তকমা তাদের গায়ের উপর লেগে যাবে, যেটা এনসিপির ভবিষ্যৎ রাজনীতির জন্য একটা বড় ধরনের ক্ষতি হতে পারে, এমনটা অনেকে মনে করছেন। এখন দেখেন, এখানে এসে আবার অনেকে বলছেন যে ইসলামী দলের সাথে মিললেই যে তাদের গায়ে একেবারে চরমপন্থী, ডানপন্থী বা মৌলবাদী একটা তকমা লেগে যাবে,
বিষয়টা এরকম নয়। বিএনপিও তো এই যে ইসলামী দল, জামাত ইসলামী, আরো যারা ইসলামী দল রয়েছে, এদের সাথে কিন্তু বিএনপি একটা সময় একত্রিত হয়ে জোটবদ্ধ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিপরীতে। তখন তো বিএনপির গায়ে ডানপন্থী তকমা বা বিএনপি একেবারে মৌলবাদী দল হয়ে গেছে এমন তো লাগেনি। তাহলে এনসিপি কিংবা গণ অধিকার পরিষদ এদের গায়ে লাগবে কেন? দেখেন এখানে অনেকে এরকম বলার চেষ্টা করছেন যে যখন বিএনপির সাথে ইসলামপন্থীরা যে মিলেছিল, তখন বিএনপি ছিল কিন্তু মূল শক্তি আর ইসলামপন্থীরা ছিল সহযোগী। কিন্তু এখন এই যে ইসলামী মোর্চাটা গঠন হচ্ছে, এখানে কিন্তু ইসলামপন্থীরা মূল শক্তি, এনসিপি কিংবা গণ অধিকার পরিষদ যদি দেয় তারা কিন্তু সহকারী শক্তি। এখানে এসে কথাটা কিন্তু একটু পাল্টে যাচ্ছে। তো এরকম অনেক রকম সমীকরণ এই জায়গাটায় এসে অনেকে করছেন। তবে সার কথা হচ্ছে এই যে ইসলামী একটা মোর্চা যে গঠন হচ্ছে, কে কে থাকবে সেটা সময় সাপেক্ষ, সেটা সময় বলে দিবে। তবে এই মোর্চাটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আগামীর রাজনীতিতে, আগামীতে যে নির্বাচনটি হতে চলেছে সেই নির্বাচনে বিএনপির একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসাবেই রাজনীতির ময়দানে আবির্ভাব ঘটাবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দেশের পক্ষে যেন সবাইকে সবার যার যার জায়গা থেকে অবদান রেখে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, এরকম তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।